স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি হচ্ছে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে। এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা হয়। এছাড়াও দাবি বাস্তবায়নে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় বলছেন নদী পাড়ের মানুষেরা। আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন জানিয়েছেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়াটাই যৌক্তিক, তবে সরকার এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের ঐক্যমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গুম হয়েছে 700-এর উপরে নেতা কর্মীদের। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরো সহ ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700-এর গুম হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন আয়নাঘর দেখিয়েছেন, টেলিভিশন দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রতিষ্ঠানকে বছরের পর বছর রেখেছে এবং সেখানে তখন তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কয়েকজন একমাত্র ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000 দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয় হাজার হাজার। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করেছে। আজকে যে অন্তত খোলা মন দিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুদিন আগে আমাদের বলেছে যেখানে আমাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দেওয়া দিয়ে সেটাকে ভেঙে আমাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সভা করতে পারি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত 3 কমিটি ঘিরে তৈরি হয়েছে বিরোধ। চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের সদস্য ও আন্দোলনে অংশ না নেওয়া অনেকেরই কমিটিতে স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ। আজকের মধ্যেই কমিটি বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না করলে চট্টগ্রাম অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের।
সোমবার রাতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ৩ সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকে পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা। চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাং গ্রুপের সদস্য, ছাত্রলীগ কর্মী ও আন্দোলনে অংশ না নেওয়া অনেককেই কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একাংশ। ছাত্রলীগ ও ডট গ্যাং সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ছেলেদের যুক্ত করা হয়েছে। একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে। লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ সমন্বয়কদের সাথে অবিচার করা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে এর জন্য দায়ী করা হয়। আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। সংবাদ সম্মেলনের পর মিছিল করে লালখান বাজার গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। সেখানেও কমিটি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ আনেন তারা। কেন এখন এই সময় এসে অন্য দলের পোস্টেড নেতাগুলো কেন আমাদের কমিটিতে আসছে? তারা আমাদের কথার পাত্তাই দেয় না। রাজপথ থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে, কেননা প্রত্যেকটা জায়গায় দেখতেছি যে আমরা কি এই বৈষম্য আমাদের নিয়ে চলতেছে, আমাদের মাথার উপর লবণ নাকি ভরে খাইতেছে। অভিযোগ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেককেই কমিটিতে স্থান না দেওয়ার পাশাপাশি মূল্যায়ন করা হয়নি নারীদের। দুইটা কোরাম হয়ে গিয়েছে, একটা রাফি কোরাম, একটা রাসেল কোরাম। একটা কোরাম হচ্ছে নানান ধরনের চাঁদাবাজি, তারপর হচ্ছে নারীদের হেনস্থার সাথে জড়িত, যেটা হচ্ছে রাফির কোরাম। এই যে ১৬ শহরে একটা লাইব্রেরি গঠন করার কথা ছিল, সেই লাইব্রেরি গঠন না করে সেটাকে এক প্রকার টর্চার সেল বানানো হয়েছে। কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বন্দর নিয়ে যেখানে রাফিকে নিয়ে কথা শোনা যাচ্ছে, সে এতগুলো টাকা নিয়ে কথা বললো, আমাদের জায়গা থেকে আমরা কেন অবমূল্যায়ন হচ্ছি, আমাদের কেন মূল্যায়ন করা হচ্ছে না? হাসনাত আব্দুল্লাহ ভাই আর আমাদের খান তালাত রাফি ভাই, এদের উপর দায়ভার নিতে হবে আমাদের। সোমবার রাতে চট্টগ্রামের 3টি সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, আমলা ও এক বিচারপতি সহ ১৬ জনের শুনানি হয়েছে ট্রাইব্যুনালে। মঙ্গলবার সকাল 10:15টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আব্দুর রাজ্জাক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীকে আনা হয় ট্রাইব্যুনালে। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে দাবি করে অব্যাহতভাবে অপরাধীদের ধরতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইন উপদেষ্টা বলেছেন, প্রশাসনকে আর রাজনীতিকরণ নয়, সবাইকে কাজ করতে হবে দেশ ও জনগণের কল্যাণে। স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার বিষয়ে ডিসিদের সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে মঙ্গলবার ভিন্ন ভিন্ন সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। জেলার সমস্যা, সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা। এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে।
আর আইন উপদেষ্টা বলেন, প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে ডিসিদের কাজ করতে হবে জনগণের সেবা ও কল্যাণে। এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে যে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া ৬,০০০ অস্ত্রের মধ্যে ১৪০০ অস্ত্র, ৬ লাখ গুলির মধ্যে এখনও ২.৫ লাখ উদ্ধার করা সম্ভব হয়নি। বলেন, স্বৈরাচারের দোসররা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সতর্ক থাকতে হবে ডিসিদের। প্রায় ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো ৫ আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল, তবে এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বেসরকারি বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধনকৃত হওয়া দরকার। রবিবার ৩ দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে যোগ দিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যে 5ই আগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল। সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি। জনগণের উত্তরাঞ্চলের, বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা বিবেচনা করা দরকার। প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের পররাষ্ট্র নীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশে এবং জনগণের স্বার্থ রক্ষাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান অগ্রাধিকার। এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মরদেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে।
দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালের ওয়াটার কনভেনশন এবং 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনোই বিকল্প নেই। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। পাশাপাশি বর্ষা সহ অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের 7টি নদী এবং তিস্তার বাম পাশে 5টি শাখা বা উপনদী, এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি। এগুলোকেও খনন করতে হবে আমাদের। এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ আমরা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন। সে মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় মুরব্বীবর্গ, আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা। তখন একটি স্লোগান ছিল, বিখ্যাত স্লোগান, কৃষকের কাছে, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল, প্রিয় স্লোগান ছিল। কি সেটি? খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা। প্রিয় দেশবাসী, উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা, দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক স্বৈরাচার দেশে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল। জনগণকে বিগত 15টি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার কোনোই সুযোগ দেওয়া হয় নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট এই মাফিয়া, এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে। ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ। কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ বিচলিত হয়ে ওঠেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের
অবশ্যই মনে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, 2 দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি উপায় কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য, কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি, এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। বিএনপির দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ ভবিষ্যতে তিস্তা পারে নয়, দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে। আসুন, এই যে গত 2 দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, এই যে হাজারো লক্ষ মানুষ গত 2 দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন, সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ, তিস্তা পারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য। নিজ হাতেই কেটেছেন 7 থেকে 8 জনের কবজি। বিভিন্ন সেক্টরে ভাগ করে চালাতেন কিশোর গ্যাং। কবজি কাটার প্রশিক্ষণ দিতেন নিজেই, আর এরই মাধ্যমে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। অবশেষে 2 সহযোগী সহ মোহাম্মদপুরের কবজি কাটা বাহিনীর প্রধান আনোয়ার ধরা পড়ল র্যাবের হাতে। চাঁদাবাজি ও ছিনতায় বাধা দিলে এভাবেই হাতের কবজি কেটে দিত মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার। র্যাব বলছে আনোয়ারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এখন পর্যন্ত 7 থেকে 8 জনের হাতের কবজি কেটেছে। মঙ্গলবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় মোহাম্মদপুর ও এর আশপাশে 3টি কিশোর গ্যাং চালাতো আনোয়ার। তারা প্রত্যেকে 7টা করে মার্ডার মামলার আসামি। এই মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। র্যাব জানায় মোহাম্মদপুরে অপরাধ করে দুর্বৃত্তরা দ্রুতই নদীর তীর ও পাশের কামরাঙ্গীর চর এলাকায় আশ্রয় নেয়। সন্ত্রাসীর কোনো পরিচয় নেই, দলমত নির্বিশেষে সে সন্ত্রাসীর কোনো পরিচয় আমাদের কাছে নেই। যে সন্ত্রাসী কার্যকলাপ করবে সে সন্ত্রাসী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। গেল 6 মাসে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকা থেকে 5 শতাধিক ছিনতাইকারী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এবার জানাবো অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলার 18তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা।
ইসরাত, 18তম দিনের কথা যখন আপনি বলছেন সোহরাওয়ার্দী উদ্যানে থেকে, কিন্তু আমি আপনার সাথে যুক্ত হয়ে জানাতে চাই আর মাত্র 10টি দিনই কিন্তু রয়েছে ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ আর মাত্র 10টি দিনই কিন্তু অমর একুশে গ্রন্থমেলার এই ভালোবাসায় সিক্ত হবেন সকল বইপ্রেমীরা, এবং তারা কিন্তু ছুটে আসবেন সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবং তার সাথে যদি যুক্ত করি, আজ কিন্তু আমরা বিকেল থেকে এখানে এসে লক্ষ্য করেছি বিভিন্ন স্টলে কিন্তু আজ রয়েছে পাঠচক্র, বিভিন্ন স্টলে রয়েছে পাঠক এবং বই প্রেমীদের যে মেলা। এবং গত কয়েকদিন আমরা যেমন প্রচুর দর্শনার্থীর দেখেছিলাম, আজ কিন্তু দর্শনার্থীর থেকে বই কেনার দিকে ঝোঁক আমরা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বই প্রেমীরা কিন্তু আসছেন এবং মেলা যেহেতু প্রায় শেষের পথে, তাই কিন্তু তারা এখন বিভিন্ন স্টলে ছুটে যেয়ে নিজের পছন্দের বইটি কিনে নিচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা যখন বই প্রেমীদের কথা বলি, সেখানে আসলে বইমেলার একটি অবিচ্ছেদ্য অংশ হলো লেখকরা, এবং সেই লেখকদের ভেতরেই আমাদের সাথে আজ রয়েছেন ওসমান গনি, এবং তার কাছে আসলে জানতে চাই এবারের বইমেলায় এবং আপনার এই বইটি নিয়ে আসলে ছোট্ট করে জানতে চাই। আমার এটা নিয়ে আমার হেমলতার 20 পেয়ালা, এই বইটি আমার 7ম নম্বর বই। তো আমি দর্শকদের যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমার বইটি অলরেডি দ্বিতীয় সংস্করণে চলে গিয়েছে। আমার বইয়ের মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এই যে বৈষম্য বিরোধ এবং নারী সৌন্দর্যের আধার, মূলত এই বইটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা। অবশ্যই, তবে এই বৈষম্য বিরোধ কিংবা নারী সৌন্দর্য এই টপিকে কেন, কিংবা ভিন্ন ভিন্ন, আপনি বলছেন এটি আপনার 7ম বই, অর্থাৎ এর আগের বই মেলাগুলোতেও আপনি বিভিন্ন বই এনেছেন, সেক্ষেত্রে আসলে জানতে চাই গত কয়েক বই মেলা এবং এই বই মেলার মধ্যে কোনো পার্থক্য আপনি লক্ষ্য করতে পারছেন কিনা? বই মেলার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা মুক্তভাবে মানুষ মত প্রকাশ করতে পারছে, যেটা গত 17 বছর ধরে একটা বিশাল মানুষের গলা চেপে ধরা হয়েছিল যে মুক্তভাবে সে মত প্রকাশ করতে পারেনি। এই বইমেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা, যে যার স্বাধীন মতো কথা বলতে পারছে, লিখতে পারছে, স্বাধীন মত প্রকাশ করতে পারছে, যেটা গত কয়েকটা বইমেলায় সেটা দেখা যায়। অবশ্যই, এবং ইসরাত আমরা কিন্তু সেই আধারে, অর্থাৎ তার কিন্তু আমরা প্রতিফলনও দেখতে পাচ্ছি, অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে কিন্তু আমরা প্রচুর লোক সমাগম যেমন দেখতে পাচ্ছি, বই প্রেমীদের পাশাপাশি কিন্তু পাঠচক্র যেমন চলছে, লিটল ম্যাগের পাশাপাশি বিভিন্ন শিশুদের যেসব স্টল রয়েছে সেই সব স্টলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর শিশু এসেছেন, যদিও আজ একটি কর্মদিবসে। তারপরও ইসরাতে জানাতে চাই আজকে 18তম দিনে আমরা প্রচুর বই কেনা বেচা হচ্ছে, এমনটা কিন্তু যারা স্টলে রয়েছেন কিংবা প্রকাশক যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। ইসরাত, ফিরে যেতে চাই আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ সুলতানা স্বর্ণা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।